আচ্ছা, আমরা যেহেতু চলে আসছি আগেই, এখানে আমরা টাইটেলটা লিখে নিলাম। এখানে সাবটাইটেল লিখব। সাবটাইটেল যেটা থাকে কোশ্চেনে, এটা থাকে আমাদের সাবটাইটেলে। এরপরে একটা এন্টার দিব, কারণ এটা হচ্ছে ডেসক্রিপশন লেখার জায়গা, কিন্তু আমরা সেখানে সাবটাইটেল লিখেছি। এরপরে যেটা ডেসক্রিপশনে থাকে সেটা আমরা লিখে নিব। এরপরে বিভিন্ন লেখা থাকতে পারে, আমি বাকি লেখাগুলো লিখলাম না। এই যে সাবটাইটেলটুকু দিলাম, এটুকু কি বোল্ড করে নিব না? এই নিচে যে কিছু টুলস দেখা যায়, যে টুলসের মধ্যে এই বিয়ের মতো একটা টুলস আছে, এটা হচ্ছে বোল্ড। বোল্ড করে নিলাম। আমার ফর্মের টাইটেল, ফর্মের সাবটাইটেল, ফর্মের ডেসক্রিপশন দিলাম। এবার ফাইল নেমটা দিতে হবে আমার নামে। ফাইল নেমটা চেঞ্জ করে আমার ফাইল নেমটা দিয়ে দিলাম নাম দিয়ে। তো এবার কোশ্চেন অ্যাড করব, নাম। এই আনটাইটেল কোশ্চেনের পরিবর্তে নেম দিলাম, এবং এটা রিকোয়ার্ড ছিল বিধায়, ম্যান্ডেটরি ছিল বিধায় রিকোয়ার্ড ক্লিক করে দিলাম। রিকোয়ার্ড অন করে দিব। আমার নেইমের কোশ্চেন শেষ। এই প্লাস অ্যাড কোশ্চেন ক্লিক করব। এইখানে কি ইমেইল, ইমেইল লিখলাম। ইমেইলের এটাও রিকোয়ার্ড, এবং এটার ক্ষেত্রে চাই কি যে gmail.com হতে হবে। এই থ্রি ডটে ক্লিক করে রেসপন্স ভ্যালিডেশন ক্লিক করে দিলাম। নাম্বারের পরিবর্তে টেক্সট কন্টেন্ট আছে এখানে @gmail.com। এখানে একটু বলে রাখি, এই জিমেইল লেখায় জি যদি বড় হাতের দেন তাহলে হবে না। এবং বিশেষ করে যখন এই ফর্মটা চেক, মানে আপনি তো ইউজারের উদ্দেশ্যে বানাচ্ছেন, ইউজারদেরকে পাঠাবেন, তারা তাদের ইনফরমেশন দিয়ে আপনাকে ফর্মে সাবমিট করে দিবে। তখন যদি জিটা তারা বড় হাত দেয় তাহলেও তারা এন্ট্রি নিতে পারবে না। যদি এমন হয় যে আপনি বড় হাত দিয়েছেন, সবগুলো বাকি ছোট হাত, তাহলে তার ক্ষেত্রেও প্রথমটা বড় হাত দিয়ে এন্ট্রি করতে হবে। আর আপনি ছোট হাত দিলেন, তার ক্ষেত্রেও ছোট হাত দিয়ে এন্ট্রি করতে হবে। আমরা সাধারণত জানি মেইল সবসময় ছোট হাতের অক্ষর হয়, যে কারণে আমরা ছোট হাত দিব। সব গেল এটা। প্লাস এবার করব মোবাইল নাম্বার, নাকি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের এইটাই আমি চাচ্ছি কি, এটাও রিকোয়ার্ড। এটাই রেসপন্স ভ্যালিডেশন হিসাবে আমি চাই এখানে যারা বাংলাদেশি নাম্বার আছে সেটাই এন্ট্রি করতে পারবে, বাংলাদেশি নাম্বারের বাইরে কোনো এন্ট্রি করা যাবে না। তা আমরা একটু দেখি বাংলাদেশি নাম্বারের ব্যাপারে। এই একটা ফাইল আমি ওপেন করে রেখেছি অলরেডি। এখানে 013, এরপর 8টা 0 আছে, এবং এখানে 019, এখানে 8টা 9 আছে। এই যে নাম্বারগুলো আছে, এই 0 এর পরিবর্তে 1 2 3 যা হোক না কেন, এই থেকে এই নাম্বারের মধ্যেই বাকি সব নাম্বারগুলো আছে। এটা কি ক্লিয়ার? আমরা কি এটা সবাই বুঝছি? আমরা, এটা হচ্ছে শুরুর নাম্বার, এটা হচ্ছে শেষের নাম্বার, এইটুকু আমরা বিটুইনের মধ্যে দিয়ে দেব যে এত হতে এত নাম্বার। আমাদের বাকি যত বাংলাদেশি নাম্বার আছে সব এখানেই হবে, এর বাইরে যাওয়ার চান্স নাই। তো প্রথম এইটুকু সিলেক্ট করে আমি নাম্বারের এই রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে গ্রেটার দ্যানের পরিবর্তে বিটুইন সিলেক্ট করে প্রথম ক্ষেত্রে নাম্বারে দিয়ে দিলাম, এবং পরেরটায় আমি প্রয়োজনে লিখে দিই 019, এরপরে 8টা 9। আমার কি প্রথম সেকশনের কাজ শেষ, তাই না? প্রথম সেকশনের কাজ শেষ হয়েছে না? এরপরে অ্যাড সেকশন, সবার নিচে এখানে যে অপশনগুলো আছে এটার নিচে অ্যাড সেকশন। অ্যাড সেকশন ক্লিক করে এই সেকেন্ড সেকশনের নামটা জাস্ট করে দিলাম সেকেন্ড সেকশন। এরপরে অ্যাড
কোশ্চেন করব, অ্যাড কোশ্চেন করে এখানে কি অকুপেশন, অকুপেশন হিসাবে মাল্টিপল চয়েস রাখলাম। আচ্ছা এইখানে একটু দেখেন সবাই, অকুপেশনে অপশন 1-এ কি দিব, কম্পিউটার অপারেশন। এখন কি অ্যাড অপশনে ক্লিক করব নাকি অ্যাড আদারে ক্লিক করব? অ্যাড অপশন, তাই না? অ্যাড আদার বলতে কি বোঝায় একটু বুঝাই। আপনার অকুপেশন হিসাবে যে তালিকাগুলো আছে সেই তালিকার এখানে আদার্স নামের একটা অপশন পাবে এবং যেখানে ব্র্যাকেট মানে খালি ঘর পাবে। তো আমরা এটা ক্লিক না করে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে এখানে লিখব গ্রাফিক্স, এরপর আবার অ্যাড অপশন আইটিএস লিখলাম। এখানে একটা কাজ করতে হবে, এখানে যে কাজটা একটু দেখেন, এই 3 ডটে ক্লিক করে শাফল অপশন অর্ডার টিক দিয়ে দেব। এটা করার কারণটা কি জানেন? আমরা একটু কোশ্চেনটা দেখি। অন করে দিলাম। অকুপেশনের পরে কি আছে? লেভেল, নাম্বার অফ বিএনকিউএফ লেভেল। এখানে কি আছে? ড্রপ ডাউন। এই ড্রপ ডাউন সিলেক্ট করে অপশন 1 2 3 4 5 6 ছয়টা অপশন আমি অ্যাড করে দিলাম এবং আর একটা প্লাস অ্যাড কোশ্চেন করে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট হিসাবে কি দিব মনে আছে? মাল্টিপল ফাইল আপলোড। এখানে স্পেসিফিক ভাবে কোন ফাইলটা আপলোড করতে পারবো, পিডিএফ, এবং 5 সিলেক্ট করে দিব, 2 MB মানে সর্বোচ্চ 2টা ফাইল অথবা 2 MBর জন্য আমরা 10 সিলেক্ট করে দিব। শাফল অপশন অর্ডার এটা আমরা করে দিয়েছি। এখানে এখানে এই যে শাফলটা অন করা আছে, কারণ এটাই শাফল করার কথা বলা আছে। কারণ কোশ্চেনটা একটু দেখি আমরা। কোশ্চেনে কি বলা আছে যে ফর সিলেক্ট ওয়ান অ্যান্ড অপশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার। তো সেই হিসাবে এটাকে শাফল অপশন অর্ডার ক্লিক করে দিলাম। আর ফাইলে অ্যাটাচমেন্ট হিসাবে যেটা আছে এটা রিকোয়ার্ড ক্লিক করে দিলাম, কারণ অ্যাটাচমেন্ট ছাড়া কেউ ফাইল আপলোড করতে পারবে না। তো এই যেটুকু করলাম এটা পাবলিশ করে দিব নাকি? পাবলিশ করার পরে এই কপি রেসপন্স লিঙ্ক থেকে শর্ট এন্ড লিঙ্ক ক্লিক করে এই লিঙ্কটা আমি পাঠাবো অ্যাসেসরকে। অ্যাসেসরকে কিভাবে পাঠাবো? কম্পোজ সিলেক্ট করব, এভাবে বলছে 2 এর জায়গায় অ্যাসেসরের মেইলটা লিখব। অ্যাসেসরের যে মেইল হবে সেই মেইলটা এখানে লিখে সাবজেক্টে আমার নাম লিখে এই বডি টেক্সটে ওইটা পেস্ট করে দিব। না, দুইটা একসাথে বলবে না, দরকার নাই। এটা আমি বলেছিলাম আপনাদের বোঝার জন্য। এইখানে যে এই যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে এখানে গিয়ে ফর্মটা পূরণ করবে। এই জন্য তো, তাই না? এই ফর্মটা আমরাও একবার একটু পূরণ করে দেই। আমি এখানে ডিলিট ক্লিক করে দেই, কারণ এটা মনে করি আমার পাঠানো হয়ে গেছে। এখন এটাকে আমাদেরও তো চেক করতে হবে। আমরা নতুন একটা ট্যাব নিয়ে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে এন্টার দিলাম। কি হলো? ওইটা ইউজার হিসাবে আমার কাছে চালু হলো। আমি একজন ইউজার যে এই ফর্মটা পূরণ করে দিব, তাই না? সেই হিসাবে এটা চালু হলো। এবার আমি এটা আমার নিজের ইনফরমেশন দিয়ে পূরণ করে দিব। ইমেইলে জিমেইল ছাড়া অন্য কিছু এন্ট্রি দেওয়া যাবে না। অন্য কিছু এন্ট্রি দিলে নিবে না। জিমেইল যদি না দেই, অন্য কিছু যেটা না দেই, দেখেন নিচ্ছে না। মোবাইল নাম্বার যদি একটা বাড়িয়ে দেই তাহলে নিবে না, একটা কমিয়ে দেই তাহলেও নিবে না।
11টা দিতে হবে এবং 012 দিলেও নিবে না, 013 দিলে তারপরেই নিবে। এখানে দেখেন এই যে মাস্ট বি ইন্টারচেঞ্জ কথাটা দিয়েছিলাম শাফল অপশন অর্ডার, এরপরে কি হলো, কম্পিউটার শুরুতে দিয়েছিলাম, এবার কি শুরুতে আছে? শুরুতে নেই। এটাই, এই তিনটা যে কোনো জায়গায় যে কোনোটা চেঞ্জ হয়ে আসবে। এরপরে এই কম্পিউটার সিলেক্ট করে দিলাম, এখানে লেভেল 3 দিয়ে দিলাম। অ্যাটাচমেন্ট হিসেবে ফাইল আপলোড করব। ফাইলটাকে কিভাবে আপলোড করতে হবে? আমার ফাইল 1, ফাইল 2, ফাইল 3 তিনটা ফাইল এখানে সিলেক্ট করে ফাইলগুলো সাবমিট করতে হবে। আমি এই মুহূর্তে সাবমিট করতে পারতেছি না, কারণ আমার ফাইল আপলোড করা হয়নি। এই ফাইলের ব্যাপারে একটু বলি। অ্যাসেসর যদি আপনার কম্পিউটারের ফাইল নিয়ে থাকে অলরেডি, সেক্ষেত্রে আপনার কাছে কোনো ফাইল নাই। আর যদি না নিয়ে থাকে, তাহলে আপনি যে পিডিএফ ফাইলগুলো করেছিলেন না, সেইগুলো আপলোড করে দিবেন। ক্লিয়ার? তিনটে একসাথে করবেন। তো তিনটে একসাথে করার ক্ষেত্রে এইখানে এই নিউ ট্যাবে ক্লিক করে আপনি এখানে মার্জ পিডিএফ লিখে গুগল সার্চ দিলেন, যে ফাইলটা মানে যে ওয়েবসাইট আসলো সেটাই ক্লিক করলেন। এখানে তিনটা ফাইলকে একসাথে একত্রে নিয়ে আসবেন। তিনটা ফাইল কোন তিনটা আনবেন? যেমন ধরেন আমরা জব 1-এ যে কাজ করেছিলাম, এটা না অন্য কোনোটাই হতে পারে, জব 1-এ যে কাজ করেছি এই যে এই তিনটাই আমি এবার দেই। আমি ফাইল 1, ফাইল 2, ফাইল 3 করলাম না, আমি এই তিনটাই এখানে দিয়ে মার্জ করে নিলাম। মার্জ করার পর ডাউনলোড মার্জ ফাইল আমি ডাউনলোড করে নিলাম। আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফোল্ডার করে ফোল্ডারটা ওপেন করে নিলাম। এই যে 1, 2, 3 মার্জ, এটা আছে কোথায়? ডাউনলোডের মধ্যে ডকুমেন্ট নামের ফোল্ডারে। তা আমি এবার আমার ট্যাবে এসে এখানে অ্যাড ফাইল ক্লিক করে ব্রাউজ ক্লিক করব। ব্রাউজ ক্লিক করে ওই ডাউনলোড নামের ফোল্ডারের মধ্যে ডকুমেন্ট নামের ফোল্ডার, এই যে সেই ফাইলটা, এটা ক্লিক করে ওপেন, এইখানে চলে আসছে। ফাইলটা আপলোড হয়ে যাবে, আপলোড হলে সাবমিট। এটা আমি একবার চেক করলাম। এটা চেক করার উদ্দেশ্য হচ্ছে অ্যাসেসর সবারটা চেক করতে পারবে না, তাই না? তো আপনি চেক করছেন কিনা, সে যদি মানে আপনি যদি বলেন যে জি স্যার আমি চেক করছি, তাহলে অ্যাসেসর বুঝবে কি যে এটা ঠিক আছে, নিজেই চেক করছে, সে আর চেক করতে যাবে না। আর তা না হলে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি চেক করতে হয়। 12 জনেরটা চেক করতে গেলে তার কমপক্ষে সেখানে 20 থেকে 30 মিনিট সময় নষ্ট হবে না? যদি বলেন না করেও যদি বলেন করছেন, আর যদি সে তারপরেও সন্দেহ হয় এবং মনে করে যে একটু চেক করে দেখি, চেক করতে গিয়ে যদি দেখে যে করেন না, আপনি মিথ্যা বলছেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? প্রত্যেকের কম্পিউটারে জুম থাকবে, জুমটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে লগইন যদি না থাকে লগইন করে নেবেন। লগইন করা থাকলে কেমন থাকে সেটা একটু দেখি, কারণ আমার লগইন করা এভাবে থাকবে। লগইন করা থাকলে প্রত্যেকের লগইন করার পর এমনই পাবেন, ঠিক আছে? তো এখানে জাস্ট ক্লিক করবেন শিডিউল ক্লিক করে সেই শিডিউলটা দিয়ে সেভ ক্লিক করবেন, আর কোনো কাজ নেই। শিডিউল ক্লিক হলো। শিডিউল ক্লিক করার পরে কি আসলো দেখেন, এইখানে টপিক নিয়ে আসলো। টপিকটা আমরা লিখে দিব NSDA জুম মিটিং। ডেটটা আমাদের মতো করে ডেট এবং টাইমটা দিয়ে সেভ ক্লিক করে দিব। যদি হোস্ট অ্যাক্সেসের কথা বলা থাকে অ্যাটেন্ডেন্সে অ্যাসেসরের মেইল দিয়ে দিব। যদি হোস্ট অ্যাক্সেসের কথা বলা না থাকে তাহলে এই যেভাবে আছে এভাবে রেখে জাস্ট ডেট এবং টাইমটা ধরেন আমরা একটাই দিচ্ছি, একটাই দিয়ে সেভ ক্লিক করে দিলাম। এবার দেখেন সেভ ক্লিক করার পরে কি হলো, এইখানে এই যেটা একটা শুরু করলাম এটা হচ্ছে এই, আর এখানে রাব্বি আমাকে ইনভাইট করেছিল, তার এটা মানে লিঙ্কটাও আমার এখানে দেখাচ্ছে। আমি চাইলে সরাসরি এখান থেকে জয়েন হয়ে যেতে পারবো, কারণ রাব্বি যে মেইলে আমাকে ইনভাইট করেছে সেই মেইলটি আমার এই মেইলটাই, যে কারণে ক্যালেন্ডারের মাধ্যমে আমাকে এখানে দেখাচ্ছে।
আমি যদি মানে জয়েন হতে না চাই ডিক্লাইন বা রিমুভ করে দিতে পারি, এটা পরের ব্যাপার। আমি এইটার ক্ষেত্রে কি করব, এই 3 ডটে ক্লিক করে কপি ইনভাইটেশন করে আমি আমার কম্পিউটারে জিমেইলে ঢুকবো। জিমেইলে আসার পরে তো আমরা জিমেইলে স্বাভাবিকভাবে যেভাবে আসি সেভাবেই জিমেইলে আসব। আসার পরে কম্পোজ ক্লিক করব। কম্পোজ ক্লিক করে আমরা জাস্ট এই সাবজেক্ট লাইনে আমার নাম লিখবো এবং সাবজেক্টের পরের লাইনে এসে কন্ট্রোল ভি ক্লিক করে পেস্ট করে দিব, অথবা রাইট ক্লিক করে আমি যদি একদম ব্ল্যাঙ্ক থাকবে এভাবে, তাই না, ব্ল্যাঙ্ক থাকবে, রাইট ক্লিক করে পেস্ট ক্লিক করে দিলে আমাদের কপি করা বিষয়গুলো চলে আসবে। এখানে রিসিপিয়েন্ট হিসাবে অ্যাসেসরের নাম লিখে দিব, মানে অ্যাসেসরের মেইলটা দিব, সাবজেক্ট হিসাবে আমার নিজের নাম লিখে সেন্ড ক্লিক করে দিব। এইটুকুই কাজ এখানে। হ্যাঁ, স্লাইড মাস্টারের কথা বললো না, স্লাইড নাম্বার অ্যাড করতে বললো। সেক্ষেত্রে পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে কি করবেন দেখাই একটু। জাস্ট পাওয়ার পয়েন্টে গেলাম, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন হিসেবে ফাইল নিয়ে আমরা ভিউ মেনুতে গিয়ে স্লাইড মাস্টারে যাব, সবার উপরের এটাই আসব। এখানে আমরা যদি কোনো ডিজাইনের কথা বলা না থাকে আমরা কোনো ডিজাইন করব না, ডিজাইনের কথা বলা থাকলে ডিজাইন করব। যদি ধরি যে ডিজাইনের কথা বলা নাই কিন্তু স্লাইড নাম্বারের কথা বলা আছে এবং ডেটের কথা বলা আছে, তাহলে ইনসার্ট মেনুতে গিয়ে এই হেডার ফুটার সেকশনটাকে ক্লিক করে ডেট অ্যান্ড টাইমটাকে ডেট দিয়ে দিলাম এবং স্লাইড নাম্বারটাকেও টিক দিয়ে দিলাম। ডোন্ট শো অন টাইটেল স্লাইড এটাকে ক্লিক করে দিলাম, কারণ আমাদের এমনই থাকে যে প্রথম স্লাইডে স্লাইড নাম্বার দেখাবে না, পরবর্তী সবগুলো দেখাবে। যদি এমন বলা থাকে সেক্ষেত্রে এই ডোন্ট শো ক্লিক করে অ্যাপ্লাই টু অল ক্লিক করে আমরা স্লাইড মাস্টারে এসে ক্লোজ করে দেব। তো এখন হলো কি, আমাদের এই প্রথম স্লাইডে কাজ করলাম, নিউ স্লাইড ক্লিক করলে পরের স্লাইডে পেজ নাম্বারটা চলে আসবে, আবার নিউ স্লাইড ক্লিক করলে তার পরের পেজে পেজ নাম্বারটা চলে আসবে। তো এখন আমাদের যদি থিম পরিবর্তনের ব্যাপারে বলা থাকে তাহলে ডিজাইনে গিয়ে যে থিমগুলো বলা থাকবে সেই থিমগুলো সিলেক্ট করে দিব। তো এই থিমটাও থাকতে পারে, এমনকি এটাও থাকতে পারে, বলা যায় না যেটা থাকে, তবে যেটাই থাকবে আমরা সেটা সিলেক্ট করে দিব। এই থিমটাই সাধারণত বেশি থাকে। আচ্ছা, কোনো একটা নির্দিষ্ট স্লাইডে নির্দিষ্ট থিম বলা থাকলে সেই থিমটার উপর রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড ক্লিক করব, তাহলে ওই স্লাইডে ওই থিমটা হয়ে যাবে। এরপরে যদি নিজের কোনো ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো করতেছি থিমের মাধ্যমে, যদি এগুলো পছন্দ না হয়, আমার নিজের কাজের জন্য যদি মনে হয় অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিব, সেক্ষেত্রে দেখেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামের একটা মেনু আছে, এটা ক্লিক করে আমরা আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো পাওয়ার পয়েন্টে আমরা থিম সিলেক্ট করা নিয়ে কোনো ঝামেলা আছে? থিম, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো আমরা অন করতে পারি। না, প্রথমে একবার দিলে অ্যাপ্লাই টু অল ক্লিক করলে এরপরে এগুলো লাগে না, এরপরে নতুন স্লাইড সবার শেষেই দিয়ে দেন, সমস্যা নাই। হ্যাঁ, প্রথম স্লাইডে এসে দিলেও হবে, শেষ স্লাইডে এসে দিলেও হবে, প্রথম স্লাইডেই দেন। পাওয়ার পয়েন্ট কীভাবে পিডিএফ করতে হবে? জব 3-তে তো পাওয়ার পয়েন্ট, তাই না? এই হচ্ছে আমাদের জব 3। পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম,
এখানে আমরা আমাদের মতো করে কাজ করব, তাই তো? আমাদের মতো করে কাজ শেষ করে এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ ব্রাউজার, এখান থেকে পিডিএফ, পিডিএফটা কি দেখা যাচ্ছে কোথায়? এই যে সবার উপরে পিডিএফ, পিডিএফ সিলেক্ট করে সেভ, জাস্ট সেভ করে দেন, পিডিএফ হয়ে যাবে, প্রত্যেকটা পেজ পিডিএফ হয়ে যাবে। এটাই। তবে পিডিএফ করার এইভাবে না করে আরও একটা ওয়েতে করা যায়, যেটা হলো দেখেন, এই প্রিন্ট ক্লিক করে অথবা এক্সপোর্ট ক্লিক করে করা যায়। এই প্রিন্ট ক্লিক করে কি আসে দেখেন, এখানে এইভাবে এরকম আসে। প্রিন্ট করলে কেমন হয় সেটা দেখায়, এখানে প্রিন্ট প্রিভিউ। এখানে ফুল পেজ স্লাইড একটা ব্যাপার লেখা আছে। এখানে যদি ফুল পেজ না রেখে নোট পেজ রাখেন বা আউটলাইন রাখেন, এই নোট পেজ ক্লিক করলে এমন হয়, নোট পেজ ছোট ছোট পেজ, তাই না? প্রিভিউতে বোঝা যায় না, তখন A4 হয়ে গেছে, A4 এর মধ্যে ছোট পেজ হয়ে গেছে। যদি এটা আউটলাইন ক্লিক করেন তাহলে আউটলাইনগুলো পিডিএফ হবে। তো আমাদের ফুল পেজ হলে ফুল পেজে হবে। এখানে দেখেন ফুল পেজ, নোট পেজ, আউটলাইনের পাশাপাশি হ্যান্ড আউট আছে। হ্যান্ড আউটে ওয়ান স্লাইড, হ্যান্ড আউটের এখানে যদি 2 স্লাইড দেয় তাহলে 2টা স্লাইড হবে একটা পেজে। হ্যান্ড আউটের এখানে যদি 3 স্লাইড ক্লিক করি তাহলে 3টা স্লাইড হবে। তো এখানে যে কয়টা স্লাইড দেই, হয়তো 2টা স্লাইড দিলাম হ্যান্ড আউট হিসাবে। এই যেটা এখন যেভাবে দেখাচ্ছে, এই অবস্থায় এক্সপোর্ট ক্লিক করে ক্রিয়েট পিডিএফ সিলেক্ট করে আমরা এখানে কিছু নামটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে একটু পাবলিশড ক্লিক করে দেই। এবার আমার পিডিএফ হয়েছে। আচ্ছা, এবার একটাই হয়েছে, 2টা হওয়ার কথা ছিল। যাই হোক, একটু দেখে নেই। ফাইল থেকে প্রিন্ট, এত কিছু ঝামেলা লাগবে না। আচ্ছা, আচ্ছা, এত কিছু ঝামেলা যদি না লাগে আমরা করব না, কিন্তু একটা ব্যাপার একটু দেখি, আমাদের কোশ্চেনটা দেখি। কোশ্চেনে যদি থাকে আমাদের করতে হবে। কোশ্চেনে দেখেন এখানে কি লেখা আছে, প্রিন্ট দ্য পিপিটিক্স হ্যান্ডআউট ইউজিং পিডিএফ প্রিন্টার, হ্যান্ডআউট ইউজিং পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ, মানে পিডিএফ করতে হবে। যদি হ্যান্ডআউট বলে হ্যান্ডআউট করতে হবে। তো এইটা করার জন্য আমরা এই ফাইল মেনুর এক্সপোর্ট অপশনে এসে করে, এক্সপোর্ট অপশনে আসলে এখানে দেখা যায় ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট অ্যানিমেশন, ক্রিয়েট প্রেজেন্টেশন ফর সিডি, ক্রিয়েট হ্যান্ডআউট। এই ক্রিয়েট হ্যান্ডআউটে ক্লিক করে ক্রিয়েট হ্যান্ডআউট ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখানে দেখা যায় কোন রকম হ্যান্ডআউট করব। নোট নেক্সট স্লাইড, নোট নেক্সট টু স্লাইড, এটা ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম। তো আমাদের একটা হ্যান্ডআউট হয়ে গেল। না, এটা হ্যান্ডআউটটা তৈরি হচ্ছে, এই হ্যান্ডআউটটা হবে ওয়ার্ডে, এটাকে পরে সেভ করা যেতে পারে। তবে হ্যান্ডআউট আমাদের এভাবে করতে হবে না, আমাদের পিডিএফ করে দিলেই হয়ে যাবে। আমরা পিডিএফ করে দেব, শুধু জাস্ট পিডিএফ।